হরতাল অবরোধে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে গাড়ির বীমা দাবি পূরণের হার। বাড়তি ব্যয়ের চাপে মুনাফা কমার আশঙ্কা বীমা কোম্পানিগুলো। রাজনৈতিক নাশকতায় গত ৯ মাসে রেলের ক্ষতি প্রায় ৩৩ কোটি টাকা, কমেছে যাত্রী সংখ্যাও। কবে নাগাদ ক্ষতি কাটিয়ে উঠবে তা নিয়ে সংশয় কর্তৃপক্ষ। এবং মুখ থুবড়ে পড়েছে রাজধানীর কমিউনিটি সেন্টারের ব্যবসা। রাজনৈতিক সহিংসতায় ভরা মৌসুমেও অলস সময় কাটাতে হচ্ছে ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি আসাদ আজিজ। শুরুতেই অবরোধের খবর। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলের অবরোধের চতুর্থ দিন। চট্টগ্রামে গতকালের সংঘর্ষে একজন এবং আজকের হরতালকে ঘিরে দুজন নিহত হয়েছে। ভোর থেকে অবরোধের সমর্থনে রাজধানীতে কোনো মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাস্তায় বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চলাচল করছে কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে থাকে। এছাড়া যে কোনো ধরনের নাশকতা রোধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব ও পুলিশ। 18 দলের টানা অবরোধের চতুর্থ দিনে আজ চট্টগ্রামে পৃথক ঘটনায় দুজন, চাঁদপুরে পুলিশের সাথে সংঘর্ষে 2 জন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় পুলিশের 5 সদস্য সহ আহত হয়েছেন অন্তত 30 জন। তাছাড়া ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি যানবাহনে। চট্টগ্রামে পৃথক সহিংসতায় 2 জনের মৃত্যু হয়েছে। ভোররাতে একটি কাভার্ড ভ্যান নগরের সল্টকুলা এলাকা পার হওয়ার সময় পিকেটাররা ভ্যানটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু এবং 2 জন আহত হয়। এছাড়া একই সময়ে সীতাকুণ্ডে পুলিশের সাথে সংঘর্ষে রাসেল নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। বরিশালের সকালে নগরের নথুল্লাবাদ এলাকায় রাস্তার গাছের গুড়ি ফেলে ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পিকেটাররা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকেটারদের ধাওয়া দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এছাড়া সকালে নগরের নবগ্রাম রোডে একটি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। সাতক্ষীরা জামায়াতের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। এ সময় শিবিরের ছোড়া পেট্রোল বোমায় আহত হয়েছেন পুলিশের 4 সদস্য। সকালে কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ভাড়া, শিমলা, কুলিয়া ও গাজীরহাট এলাকায় এসব ঘটনা ঘটে। এছাড়া খুলনা, সিলেট, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধে সহিংসতার খবর পাওয়া গেছে। দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আজকে লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে এখন পর্যন্ত আমরা লেনদেনে ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ্য করছি। ডিএসসি এক্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যে আজকে লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত 53 পয়েন্ট সূচক বেড়েছে। 53 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4251 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক আমরা ঊর্ধ্বমুখী অবস্থা লক্ষ্য করছি। 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1492 পয়েন্ট। দর্শক, এখন পর্যন্ত আমরা মোট লেনদেনের পরিমাণ দেখতে পাচ্ছি 78 কোটি 27 লক্ষ টাকা শেয়ার এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 191টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 19টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানির শেয়ারের দাম। চলুন দর্শক, দেখে নেই আজকে লেনদেনের দিক থেকে এগিয়ে থাকা যে সকল কোম্পানি রয়েছে সে সকল কোম্পানিগুলোর অবস্থান। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স অবস্থান করছে আজকে লেনদেনের দিক থেকে 1 নম্বরে এবং এই কোম্পানিটির আমরা সর্বশেষ ক্লোজিং প্রাইসটি দেখেছি 298 টাকা 10 পয়সা এবং আজকে তাদের সর্বশেষ ট্রেড হয়েছে 307 টাকা, অর্থাৎ আজকে প্রায় কোম্পানিটি 9 টাকা 10 পয়সা এখন পর্যন্ত দাম বেড়েছে। প্রাণ টেক্সটাইল লিমিটেড অবস্থান করছে 2 নম্বরে
এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা 80 পয়সা তাদের সর্বশেষ ক্লোজিং প্রাইস ছিল এবং আজকে তাদের সর্বশেষ রেট হচ্ছে 55 টাকা 10 পয়সা। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স অবস্থান করছে লেনদেনের দিক থেকে 3 নম্বরে, ক্লোজিং প্রাইস ছিল শেষ দিনে 58 টাকা 60 পয়সা, 64 টাকা 40 পয়সা আজকে তাদের সর্বশেষ রেট হয়েছে। বেঙ্গল উইন্ডসর টেক্সটাইল লিমিটেড অবস্থান করছে 4 নম্বরে, 63 টাকা 30 পয়সা, সর্বশেষ ক্লোজিং প্রাইসটা ছিল 65 টাকা 80 পয়সা। তাদের আজকে সর্বশেষ রেট হয়েছে প্রায় 2 টাকা 50 পয়সা আজকে এখন পর্যন্ত আমরা দাম বেড়েছে দেখতে পাচ্ছি। বিডি বিল্ডিং অবস্থান করছে 5 নম্বরে লেনদেনের দিক থেকে, সর্বশেষ ক্লোজিং প্রাইস 70 টাকা 60 পয়সা এবং আজকে তাদের সর্বশেষ রেট হয়েছে 75 টাকা 10 পয়সা। ট্রাস্ট ব্যাংক অবস্থান করছে লেনদেনের দিক থেকে 6 নম্বরে, 19 টাকা 30 পয়সা তাদের সর্বশেষ ক্লোজিং প্রাইস ছিল এবং 20 টাকা 10 পয়সা আজকে তাদের সর্বশেষ ট্রেড হয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্স 7 নম্বরে অবস্থান করছে, 60 টাকা আজকে তাদের সর্বশেষ রেট, তার আগে ক্লোজিং প্রাইসটি ছিল 56 টাকা 30 পয়সা। আরএন স্পিনিং অবস্থান করছে লেনদেনের দিক থেকে 8 নম্বরে এবং এই কোম্পানিটি 35 টাকা 50 পয়সা আমরা তাদের ক্লোজিং প্রাইসটি দেখেছি, আজকে তাদের সর্বশেষ রেট হচ্ছে 36 টাকা 10 পয়সা। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড অবস্থান করছে 9 নম্বরে, এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি 43 টাকা 40 পয়সা তাদের সর্বশেষ রেট ছিল এবং 45 টাকা আজকে 43 টাকা 40 পয়সা তাদের ক্লোজিং প্রাইস ছিল, আজকে তাদের সর্বশেষ রেট হচ্ছে 45 টাকা। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড অবস্থান করছে লেনদেনের দিক থেকে 10 নম্বরে, 41 টাকা 60 পয়সা ছিল এই কোম্পানিটির সর্বশেষ ক্লোজিং প্রাইস, 43 টাকা তাদের আজকে সর্বশেষ ট্রেড। দর্শক, লেনদেনের দিক থেকে এগিয়ে থাকা কোম্পানিগুলোর অবস্থান আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ডিএসসি 30-তে যে কোম্পানিগুলো শীর্ষে অবস্থান করছে সেই কোম্পানিগুলোর অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আফতাব অটো অবস্থান করছে 1 নম্বরে, তারপরে রয়েছে ব্যাডবিসি, 3 নম্বরে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড, 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবং 5 নম্বরে অবস্থান করছে বিএসআরএম স্টিল, 6 নম্বরে অবস্থান করছে বেক্স ফার্মা, 7 নম্বরে অবস্থান করছে ডেসকো। দর্শক, আরও একবার যদি সূচকের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিই তাহলে যেমনটি আপনাদেরকে জানিয়েছি ঠিক অনেকটা সেরকমই 53 পয়েন্ট বেড়ে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এখন অবস্থান করছে 4251 পয়েন্টে এবং ডিএসসি 30 সূচক 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1492 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 81 কোটি 16 লক্ষ টাকা শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 199টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 19টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত লেনদেনের সবশেষ খবরাখবর। হরতাল অবরোধে ঢাকা সহ সারা দেশে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের শিকার হচ্ছে অসংখ্য যানবাহন, যে কারণে একদিকে সম্প্রতি বেড়েছে গাড়ির বীমা দাবি পূরণের হার, অন্যদিকে অশান্ত রাজনৈতিক পরিবেশে বিনিয়োগ ও আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় কমেছে বাণিজ্যিক পলিসি খোলার হার। এতে বাড়তি ব্যয়ের চাপে বীমা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা বীমা সংশ্লিষ্টদের। হরিপদ সাহার প্রতিবেদন। গত কয়েক সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা দফায় দফায় হরতাল আর অবরোধে এভাবেই রাজধানী ঢাকা সহ সারা দেশে যানবাহন পুড়েছে। সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাকের পাশাপাশি এসব রাজনৈতিক সংঘাতের কবলে পড়েছে ব্যক্তিগত গাড়িও। চিত্রটা এমন দাঁড়িয়েছে যে জ্বালাও পোড়াও আর ভাঙচুর যতটা করা যায়, আন্দোলন কর্মসূচি ততটাই সফল। আমদানি নির্ভর এসব যানবাহনের ক্ষতি গত কয়েক সপ্তাহে শত কোটি টাকা ছাড়িয়েছে উল্লেখ করে বীমা খাতের সাথে জড়িতরা উদ্বেগ প্রকাশ করেন। ব্যাংক ঋণ নিয়ে যারা গাড়ি কিনে বা দোকান করে তাদেরটা ইন্স্যুরেন্স করা থাকে এবং সেটা তো অবশ্যই ইন্স্যুরেন্সের কম্পেনসেশন অবশ্যই বাড়তেছে। ইন্স্যুরেন্স কোম্পানি তারা যখন ইন্স্যুরেন্স নেয়, পলিসি নেয়, তখন তাদের একটা এস্টিমেট থাকে এই পরিমাণ ক্লেম আগামীতে হতে পারে, কিন্তু বর্তমানে যেটা এটা তো সর্বকালের রেকর্ড ছাড়াই গেছে। এই জন্য নিশ্চয়ই একটা নেগেটিভ এফেক্ট ইন্ডাস্ট্রিগুলোর প্রফিটেবিলিটি আগামীতে পড়বেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পণ্যবাহী কাভার্ড ভ্যান হরহামেশাই পোড়ানো হচ্ছে। প্রিমিয়াম নির্ধারণে এতটা ঝুঁকি হিসেবে নেওয়া হয়নি বলার পাশাপাশি বীমা সংশ্লিষ্টরা জানান বাণিজ্যিক খাতের নতুন পলিসির গ্রাহক নিবন্ধন হারও কমেছে। পলিটিক্যাল এই আনস্টেবিলিটির কারণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে না, শিল্প কারখানায় বিনিয়োগ হচ্ছে না, সবাই ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচে যাচ্ছে। যদি আপনার বিনিয়োগ না হয় তাহলে তো ইন্স্যুরেন্স মানুষ করবে না। সো এটা তো একটা দিক অবশ্যই আমাদের এখানে চাপ পড়ছে। আমাদের মেজর একটা রেভিনিউ আসলে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, সেখানে যদি কমে যায় এটা একটা কমলো। ঢাকা থেকে যখন চিটাং যায় এর একটা ইন্স্যুরেন্স আছে, ট্রানজিট ইন্স্যুরেন্স বলে। এই ট্রানজিট পিরিয়ড কভার করার জন্য প্রতিমধ্যে যদি কোনোই হয়, অনেক টাকার মাল থাকে এর ভিতরে, এক্সপোর্টেবল গুডস থাকে। রাস্তায় গাড়ি নামাতে অল্প টাকায় শুধু কাগজ নির্ভর নয়, সামনের দিনগুলোতে প্রকৃত বীমা সুরক্ষার দিকে ঝুঁকবেন যানবাহন মালিকরা, এমন প্রত্যাশাই বীমা ব্যবসায়ীদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সহিংসতায় গত 9 মাসে রেলওয়ের প্রায় 33 কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় অর্থের সংস্থান হলেও এ ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে 6 মাস সময় লাগবে এমন অভিমত স্বয়ং রেল মহাপরিচালকের।
তবে দ্রুত অর্থের সংস্থান না হলে এই ক্ষতি পুষিয়ে উঠতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউই। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত ক্ষতি ছাড়াও এরই মধ্যে রেলের আয় ও যাত্রী সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় সামগ্রিক ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে রেলকে পাড়ি দিতে হবে দীর্ঘ সময়। বিস্তারিত আতিকুর রহমান তমালের প্রতিবেদনে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর থেকেই শুরু হয় রেলের ওপর একের পর এক নাশকতা। এরপর থেকে প্রায় প্রতিটি হরতাল অবরোধে বিক্ষোভকারীদের অন্যতম টার্গেট ছিল রেল। রেল ভবনের হিসেব বলছে, গত 9 মাসে রেল নাশকতায় ক্ষতি প্রায় 33 কোটি টাকা, আর তফসিল ঘোষণার পর গত 7 দিনেই ক্ষতি হয়েছে প্রায় 7 কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ বলছেন, নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই এই যোগাযোগ মাধ্যমে কমেছে যাত্রী ও আয়ের পরিমাণ, আর বেড়েছে জনদুর্ভোগ। তফসিল ঘোষণা যেদিন হলো ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় 123টি ঘটনা ইতিমধ্যে আমাদের এই রেলওয়ে চত্বরে ঘটে গেছে। 40 থেকে 45% যাত্রী এখন ট্রেনে নাই, আর অনেকগুলো ট্রেন আমাদের বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। তবে কবে নাগাদ এই ক্ষতি পুষিয়ে রেল ফিরবে তার স্বাভাবিক গতিতে, এমন প্রশ্ন ছিল রেল মহাপরিচালকের কাছে। এইগুলো মেরামত করতে তো ওয়ার্কশপে নিতে হবে এবং সম্পূর্ণ মেরামত ধ্বংস হয়ে গেছে। যদি অর্থ আমরা যথাসময়ে পাই তাহলে হয়তো 6-7 মাসের মধ্যে আমরা এগুলো মেরামত করে নিতে পারবো ইনশাআল্লাহ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন শিডিউল বিপর্যয়, আয় কমে যাওয়া, অবকাঠামো পুনরুদ্ধার সহ সামগ্রিক অচলাবস্থা কাটিয়ে উঠতে রেলকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। এখানে সব দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রোলিং স্টকের দিক দিয়ে, রেলওয়ে ট্র্যাকের দিক দিয়ে, অপারেশন পয়েন্ট অফ ভিউ। সুতরাং এই 3 ডাইমেনশনই তাকে কিন্তু রিকভার করতে হবে। এদিকে নাশকতা ঠেকাতে সারা দেশের 2877 কিলোমিটার রেলপথে ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত হয়েছে 632টি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতার পর থেকেই নুয়ে পড়া রেল যখন নিজেকে গতিশীল করতে মরিয়া, ঠিক তখনই একের পর এক রেলের উপর নাশকতা রেলকে খাদের কিনারায় নিয়ে পতনের শেষ সীমানায় দাঁড় করিয়েছে। আর তাই এই পতন ঠেকাতে প্রয়োজন নিয়মিত বাহিনীর পাশাপাশি জনসাধারণের সম্মিলিত প্রয়াস। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। টানা অবরোধের কারণে ব্যাহত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য ও বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। চট্টগ্রামের অর্থনীতির সার্বিক খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কমলদের কাছে। তিনি আছেন বন্দর এলাকায়। ধন্যবাদ আসাদ। বিরোধী দলের লাগাতার অবরোধের মুখে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি অনেকটা বন্ধ রয়েছে। এক্ষেত্রে কন্টেনার ওঠানামা স্বাভাবিক থাকলেও কিন্তু কোনো পণ্য বা কোনো কন্টেনার ডেলিভারি হচ্ছে না। আর চট্টগ্রাম ও বন্দরের বহির্নোঙরে দেশি বিদেশি 34টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বন্দরের বহির্নোঙরে রয়েছে 22টি জাহাজ এবং প্রধান জেটিতে রয়েছে 9টি জাহাজ। এসব জাহাজের মধ্যে 11টি জাহাজ হলো কন্টেনারবাহী, কার্গোবাহী, ভেসেলবাহী 4টি জাহাজ। এছাড়া রয়েছে খাদ্যপণ্যবাহী 1টি, সারবাহী 2টি, সিমেন্ট ক্লিংকেরবাহী 12টি, চিনিবাহী 1টি এবং অয়েল ট্যাঙ্কারবাহী 3টি জাহাজ। 32,000 টিউএস কন্টেনার ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে আজ প্রায় 24,359 টিউএস কন্টেনার রয়েছে। কিন্তু গত 4 দিন ধরে কন্টেনার ডেলিভারি বন্ধ থাকায় কিন্তু চট্টগ্রাম বন্দরের কন্টেনার জটের একটা আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 1937 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে তারা বলছেন তারা 500 কন্টেনার ডেলিভারির কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু তবে এসব কন্টেনার কিন্তু ডেলিভারি হয়নি। আর আজ চট্টগ্রাম বন্দর থেকে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে কিন্তু বন্দর কর্তৃপক্ষ বলছেন, যেহেতু অবরোধের কারণে এবং নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা কিন্তু কন্টেনার ডেলিভারি নিতে আগ্রহ প্রকাশ করছে না, আর তাই তারা ডেলিভারি দিতে পারছে না। এই ক্ষেত্রে যে কন্টেনার যে জটের সৃষ্টি যে আশঙ্কা, এবং আরেকটি বিষয় যে ড্যামারেজ চার্জের একটা কথা বলা হচ্ছে বারবার, সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক জনাব মাহফুজুল হক শাহ। আমরা যেটা বলছি যে অবরোধের মুখে তো চট্টগ্রামে ডেলিভারি প্রক্রিয়া বন্ধ রয়েছে। এক্ষেত্রে আপনার ড্যামারেজ চার্জ মওকুফের কথা বলছেন, ড্যামারেজ চার্জটা কি এবং কেন এই মওকুফটা হচ্ছে চাইতেছেন আপনারা? আসলে ড্যামারেজ চার্জটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের একটা চলমান প্রক্রিয়া। এটা চলমান বিভিন্ন চার্জের মধ্যে ড্যামারেজ চার্জ একটা। ড্যামারেজ চার্জ হচ্ছে একটা বন্দরে যখন পণ্য এখানে আসে, জাহাজ থেকে নামানোর পর থেকে 4 দিন বন্দর আমাদেরকে ফ্রি টাইম দিয়ে থাকে। 4 দিনের মধ্যে যদি কোনো ব্যবসায়ী যদি পণ্য ডেলিভারি নিতে না পারে, তাহলে ড্যামারেজ চার্জটা দিতে হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আজকে হরতাল এবং অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসায়ীরা
চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে যাওয়ার জন্য নিরাপদ মনে করছেন না বলে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের মাল নিরাপদভাবে আমাদেরকে দিতে পারছেন না বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের অনুরোধ হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয়কে এই ডেমারেজ চার্জটা মওকুফ করার জন্য। যেহেতু ব্যবসায়ীরা অন্যান্য অনেক ধরনের বিভিন্ন ব্যাংক চার্জার্স এবং অন্যান্য ব্যাপারে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি, আমদানি রপ্তানিতে আমাদের এমনি ব্যাঘাত ঘটছে, বায়ারদের পক্ষ থেকে আমরা সমস্যায় আছি। সুতরাং অতি সত্বর বন্দরের পক্ষ থেকে এই ডেমারেজ চার্জটা মওকুফ করলে আমাদের জন্য কিছুটা হলেও আমাদের যে সমস্যা লাঘব হবে বলে আমরা মনে করি। সেই জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে অলরেডি আমরা চিঠি দিয়েছি এবং বন্দর কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন এটা বিবেচনা করবে এবং অতি সত্বর এটা যেন বিবেচনায় নিয়ে এরকম একটা সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ থেকে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের আমদানি রপ্তানি 80% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে, কিন্তু চট্টগ্রাম বন্দরতে গত কদিন ধরে পণ্য ডেলিভারি উঠানামা সাবিতের জন্য ডেলিভারি বন্ধ রয়েছে। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব পড়ছে এবং এক্ষেত্রে আপনাদের সুপারিশ কী আছে এই যে ডেলিভারিটা চালু রাখার জন্য? এটা আপনাকে ধন্যবাদ। আসলে গত 3-4 দিন না, এটা আসলে গত অলমোস্ট ধরতে পারেন গত 6 মাস থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর থেকে যদি পণ্য ওঠানামা করেও কিন্তু ডেলিভারির ক্ষেত্রে বিশেষ করে চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের যারা ব্যবসায়ী শিল্পপতিরা আছেন ওনারা হয়তো রাতের বেলায় মাঝে মধ্যে পণ্য কিছু ডেলিভারি নিয়ে থাকে, তাও কাঙ্ক্ষিত পর্যায়ে যায় না। কিন্তু সবচাইতে আমাদের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে বাংলাদেশের 70% কার্গো যায় চট্টগ্রামের বাইরে, বিশেষ করে ঢাকার শিল্পাঞ্চলগুলিতে। তো ঢাকার সাথে যে রিলেটেড হাইওয়ে আছে আমরা সবসময় দাবি করে এসেছি চট্টগ্রাম বন্দরকে যেভাবে সেনাবাহিনী দিয়ে সুরক্ষিত করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা রক্ষা করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের ডেলিভারি যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থ্রু দিয়ে হয়ে থাকে এবং আমদানি রপ্তানি এই কার্যক্রমটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে অতিসত্বর করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আদারওয়াইজ আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আমাদের এক্সপোর্ট সেক্টর মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে আমরা মনে করি। ধন্যবাদ মাহফুজুল হক সাহেব। আমরা চট্টগ্রাম বন্দর এবং বন্দরের যে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ পরিচালক মাহফুজুল হক সাথে। আরেকটা বিষয় বলে রাখা হচ্ছে চট্টগ্রাম বন্দর নয় কিন্তু দেশের যে সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ কিন্তু এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো পণ্য সেখানে যাচ্ছে না, যার ফলে কিন্তু প্রতিটি পণ্যের দামে কিন্তু বেড়ে চলেছে। একই প্রধানের প্রতিক্রিয়া পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতেও। এই অবস্থা চট্টগ্রামের অবরোধের। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ কমল আপনাকে। দর্শক, চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে অবরোধের সার্বিক পরিস্থিতি খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না, দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। D-Swan পাম্প সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি বলে চলে বছরের পর বছর। তাছাড়া হোম সার্ভিস সহ 2 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। D-Swan পাম্প, বাজারের সেরা পাম্প। স্বর্ণা রাইস ব্রান অয়েল, স্বাস্থ্য সুরক্ষায় সবচাইতে পরিশুদ্ধ। পরিবারের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। রান্না খুব মজার লাগে যদি রাধে স্বর্ণা, যার প্রতিটি ফোঁটা বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত। সুস্থ জীবনের নিশ্চয়তায় স্বর্ণা রাইস ব্রান অয়েল। বন্ধু এসো একসাথে মেতে উঠি আনন্দে। সেল্লার মোবাইল, কিপ অন টকিং। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বারী তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর পরে সৌর উঠেছে চড়ছে সামাল সামাল তাই কামাল বিশ্বকে জয় করতে এই দামাল তারুণ্য আজ রেডি। 3.5G নিয়ে তাদের পাশে রেডি আমরা। রবি।
মমতাজ মেহেদি গোল্ড #1 মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড #1 দিচ্ছে নজল লাগানো টিউব। মেহেদি মমতাজ। বিশুদ্ধতা যতটা চাই তার বেশি পূর্ণতা, ফোটায় ফোটায় চুমুকে চুমুকে তৃষ্ণা মেটায় পুরোটা। প্রিন্স পানি জীবনের জন্য, তৃষ্ণা মেটায় পুরোটা। ক্রোমা দেখে একদম ফ্ল্যাট। ক্রোমা নিয়ে এলো ফ্যামিলি। ক্রোমা প্লাস্টিক ফার্নিচার কিনলেই পাচ্ছেন 2 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঘন ঘন হরতাল আর অবরোধ কর্মসূচিতে মুখ থুবড়ে পড়েছে রাজধানীর কমিউনিটি সেন্টারের ব্যবসা। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কমে গেছে বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো সামাজিক অনুষ্ঠান। আর তাই ভরা মৌসুমেও অলস সময় কাটাতে হচ্ছে পার্টি সেন্টার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন মুস্তাফা মাহবুব। হরতাল, অবরোধ, ককটেল বিস্ফোরণ আর সহিংস রাজনৈতিক কর্মসূচিতে থমকে আছে গোটা দেশ। আর এমন অস্থিরতায় প্রায় বন্ধ হয়ে গেছে বিয়ে, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান। আর এ অবস্থায় শহুরে ফ্ল্যাট সংস্কৃতির সুযোগে গড়ে ওঠা রাজধানীর পার্টি সেন্টার ও কমিউনিটি সেন্টারগুলো রয়েছে বিপাকে। এভাবে বন্ধ থাকলে আমরা কিভাবে চলবো? লেবার টেবার এরা বেতন পায় না, আমরাও দিতে পারি না, আমাদের ইনকাম মিলে তো এরা দিব। আমাদের হলো এখন সিজন, বিয়ের সিজন। আজকে আমার প্রোগ্রাম হওয়ার কথা 2টো, সেখানে আজকে একটাও নাই। শুক্রবার একই অবস্থা, যদিও অবরোধ ছিল না, তারপরও কেউ প্রোগ্রামের জন্য এগ্রি হয় না। সামাজিক অনুষ্ঠানগুলো বন্ধ থাকায় বিপাকে রয়েছেন এর সঙ্গে জড়িত অনেক ছোট বড় ব্যবসায়ীরাও। এসব আয়োজনে স্টেজ সাজানো, আলোকসজ্জা, খাবার সরবরাহ সহ নানাভাবে জড়িত থাকেন অনেক ব্যবসায়ী। ভরা মৌসুমে ব্যবসা বন্ধ থাকায় হতাশ তারাও। ডিসেম্বর আর জানুয়ারি প্রতিদিনই আপনার থাকার কথা আমাদের কাজ, কিন্তু এখন পর্যন্ত মানে ওইভাবে কোনো প্রোগ্রামই নাই হাতে। আমরা মানে কি করে খাবো বলেন? আমাদের তো খরচ আছে, খরচ তো আর বন্ধ থাকবে না। আমরা যদি চলে, মুদির দোকান চলে, গয়নাপাতি চলে, শাড়ি কাপড় চলে, কত জিনিস এটার লগে লিঙ্ক হয়ে যায় না। পার ডে ধরেন 40,000 লস আছে, কারণ কাজ না হলে পরে আপনার কারেন্টের বিল আমার দিতে হবে, আমার এটা যে ল্যান্ডের ভাড়া, এই ভাড়া দিতে হবে। সরকারি বেসরকারি মিলিয়ে রাজধানীতে কমিউনিটি সেন্টার আছে প্রায় 500রও বেশি। আর এর সঙ্গে জড়িয়ে আছেন প্রায় কয়েক হাজার পরিবারের জীবন ও জীবিকা। তাই তাদের কথা ভেবে দেশের রাজনীতিকরা দ্রুত সমাধানে আসবেন, এমন দাবি এ ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্বিগ্ন ব্যবসায়ী প্রতিনিধিদের এই আশ্বাস দিয়েছেন তিনি। ব্যবসায়ী নেতারা গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় একটি স্মারকলিপি দিয়ে তারা সম্প্রতি স্ট্যান্ডার্ড গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ী নেতারা বলেন, এই অবস্থা চলতে থাকলে পোশাক কারখানা চালানো সম্ভব হবে না। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডার্ড গ্রুপের গার্মেন্টস পরিদর্শন সহ ব্যবসা পরিচালনার জন্য নিরাপত্তা বিধানের সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচনী অনুষ্ঠানে বিএনপির জন্য আর বসে থাকার সুযোগ নেই বলে তিনি ব্যবসায়ী নেতাদের জানান। এই শিল্পের মালিক যারা আছে, উদ্যোক্তা যারা আছে, আমরা কনফিডেন্স পাচ্ছি না গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালানোর জন্য। আমরা চাচ্ছি যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা এক্সিট প্ল্যান চাচ্ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে না, আপনারা গার্মেন্ট বন্ধ করবেন না, আপনাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আছে, দেশ আছে, আপনারা চালিয়ে যান, আপনাদের যা কিছু দরকার আমরা সব কিছু করবো। এবং তিনি বলেছেন যে আজকে যে স্ট্যান্ডার্ড গার্মেন্টস যে ঘটনাটা ঘটেছে, এটি
শুধু ওনার ক্ষতি না, এটা সারা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি। এই জন্য উনি এখানে নিজে যাবেন এবং নিজেকে সরজমিনে দেখবেন এবং দেখে উনি দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, ওইটা আমরা বলেছেন। উনি বলছেন যে আমার সর্বপ্রকার প্রচেষ্টা এখানে আছে। হোম মিনিস্ট্রি সবচেয়ে মূল্যবান থাকে, গুরুত্বপূর্ণ থাকে। হোম নিতে চান আপনি এস্টাবলিশমেন্ট, সুতরাং যা কিছু নিতে চান আসেন। তারপরে না আসলে আমরা কি করব? আমরা বসে থাকবো? আমার কনস্টিটিউশন একটা আছে তো, বার আছে, সেই জন্য আমাকে ইলেকশনে যেতে হয়েছে। এখন ওনরা কবে আসবেন না আসবেন এর জন্য অপেক্ষা করে থাকা যায় না। এদিকে গত রাতে সাক্ষাৎ না পেয়ে বিজিএমইএর নেতারা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। পরে সংগঠনের সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি টোটাল পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে হাত জোর করে, আজকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আমরা আজকে নিঃস্ব হয়ে গেছি। আমরা আমাদের ব্যাংকের ঋণ দিতে পারবো না, আমরা শ্রমিকদের বেতন দিতে পারবো না, বায়াররা আমাদেরকে থ্রেটনিং দিচ্ছে। এই অবস্থায় আমাদের অনুরোধ, আমাদেরকে আপনারা বাঁচান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 22তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যে কারণে অনেক সাফল্য আমরা অর্জন করেছি, তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ দেই। এবং আমাদের সকলেই কাজ করেছে। এবারে যে প্রতিপাদ্য বিষয়টি গ্রহণ করা হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিপাদ্য বিষয়। সেটা হলো বাঁধ ভাঙো, দুয়ার খোলো, একীভূত সমাজ গড়ো। এটা অত্যন্ত যুগোপযোগী। আমাদের সমাজের যাদেরকে হয়তো অনেকে মনে করেন এরা অপান্ত, এদের দিয়ে বোধহয় কোনো কাজই হয় না, কিন্তু আমরা দেখেছি আমাদের এই শিশু বা প্রতিবন্ধী যারা, তারাই কিন্তু সব থেকে, তাদেরকে একটু সুযোগ করে দিলে তারা কিন্তু বাংলাদেশের জন্য অনেক সম্মান অর্জন করে নিয়ে আসে। এবং তাদের কোনো না কোনো একটা ক্ষেত্রে একটা মেধা থাকে, যে মেধাটা বিকাশের সুযোগ করে দিলেই দেখা যায় তারা অনেক সাফল্য অর্জন করতে পারে। এবং আমরা এই সমাজে সকলের অধিকার নিশ্চিত করবার দিকে লক্ষ্য রেখেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, সেখানেও আমরা কিন্তু কোটা নির্দিষ্ট করে দিয়েছি। কারণ প্রতিবন্ধীর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি সত্য, কিন্তু বাড়ির কাছে বসে তারা যেন পড়াশোনা করতে পারে, তারা যেন সাধারণ ছেলে মেয়েদের সাথে মিলেমিশে একই সাথে পড়াশোনা করা বা তাদের সাথে মেলামেশা করতে পারে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি। এবং সেখানে একটা ভর্তি কোটা সিস্টেম আমরা তৈরি করে দিয়েছি। চাকরি ক্ষেত্রে আমরা বিশেষ কোটার ব্যবস্থা করেছি। এটা কিন্তু স্বাধীনতার পরপর জাতিপিতাই করে দিয়ে গিয়েছিলেন। কাজে আমরা সবসময় চাই যে আমাদের এই শিশুরা মূল ধারার সাথে সম্পৃক্ত। এতে করে যদি সুস্থ ছেলে মেয়েদের সাথে তারা মেশে আর সকলে যদি তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়, তাহলে তারা কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তারা তাদের মেধা বিকাশেরও একটা সুযোগ পায়। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব যে আমাদের সমাজের সর্বস্তরের সবাই যেন এই প্রতিবন্ধীদের দিকে আমি মনে করি অত্যন্ত সহানুভূতিশীল মনোভাব নিয়েই তাদের দেখা উচিত। এবং আমাদের যতগুলি নীতিমালা বা আইন আমরা করেছি, যেমন আমাদের শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ, দুর্যোগ, তথ্য প্রযুক্তি, প্রতিটি নীতিমালাই কিন্তু আমরা আমাদের প্রতিবন্ধীদের জন্য বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত করেছি। প্রতিটি ক্ষেত্রে তাদের চলাফেরা, সর্বক্ষেত্রে তাদের সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি তাদের অধিকার যেন নিশ্চিত হয়, তার জন্য আমরা আইন ভিত্তিক ব্যবস্থা নিয়েছি এবং একটা স্বতন্ত্র প্রশাসনিক ব্যবস্থা কাঠামো গড়ে তোলারও পদক্ষেপ আমরা নিয়েছি। কার যদি আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আসতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিবন্ধী জনগণের জন্য আমরা যে সমস্ত কার্যক্রম শুরু করেছি সেগুলো তো করবই, আরও আধুনিক বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, নানা ধরনের ব্যবস্থা এখন কিন্তু আধুনিক সমাজে এসে গেছে। সেগুলি দর্শক, 22তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা তো এতক্ষণ সরাসরি দেখছিলেন। চলে যাচ্ছে আমার হাতে থাকা পরে সংবাদে। অতিবৃষ্টি ও পোকার আক্রমণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের কেষ্টপুর অঞ্চলের সবজি চাষিরা।
এ অবস্থায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। সমস্যার কথা স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তা জানান, ক্ষতি পুষিয়ে নিতে আগামীতে চাষাবাদ বিষয়ে কৃষকদের অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জেলা প্রতিনিধি সুমন ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। জেলার সবজি গ্রাম হিসেবে পরিচিত ফরিদপুরের কেষ্টপুর ভালো ফলনের আশায় এবার গত বছরের চেয়ে বেশি জমিতে সবজির আবাদ করে এই এলাকার চাষিরা, কিন্তু অতিবৃষ্টি ও পোকার আক্রমণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা কৃষকেরা। এ অবস্থায় উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় তারা। ওষুধগুলো বেগুন ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা কোনোটাই কাজ করে না। 1 মণ বেগুন ছিললে 10 কেজি বেগুন আসে, ঠিক আছে, আর 30 কেজি ফালাই দিতে হয় খেতে, কারণ পোকা। কেউ 50,000 1 লাখ টাকা খরচ করছে, কিন্তু 10,000 15,000 টাকা তার বেচা পারে নাই। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে আগামীতে চাষাবাদ বিষয়ে কৃষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শীত মৌসুমে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং শীত মৌসুমে যে বেগুন হবে সেটাতে আশা করি তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এবছর এই অঞ্চলে প্রায় 600 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির আবাদ করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। বিরোধী দলের ডাকা পরপর 2 দফা অবরোধের কারণে জয়পুরহাটের সবজি দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা যাচ্ছে না। তাই পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বাজার থেকে সবজি কিনছেন না। এতে বিপাকে পড়েছেন সাধারণ সবজি চাষি। জয়পুরহাট জেলায় এবার মৌসুমী সবজির চাষ হয়েছে প্রায় 6,000 হেক্টর জমিতে। শীতের সবজিতে ভরপুর জেলার বড় পাইকারি বাজার আক্কেলপুর ও নতুনহাট, কিন্তু ঘন ঘন হরতাল ও অবরোধের কারণে যানবাহন চলাচল না করায় সরবরাহ বেশি থাকলেও আড়তদাররা সবজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। তাই মৌসুম শুরু হবার প্রথম কয়েকদিন সবজি চাষিরা ন্যায্য মূল্য পেলেও এখন বাজার মূল্য নেমে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে সংশয়ে চাষিরা। যেগুলো কপি আমরা 20 টাকা 25 টাকা পিস বেচি, সেই কপি এখন বাজারে খাচ্ছে 8 টাকা 60 টাকা। আমরা মরে শেষ হয়ে গেলাম। প্রতিটা কাঁচা মাল যে আমরা বিক্রি করি সেই সমস্যা আমরা মরে গেছি আর কি, দাম নেই অবরোধের কারণে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে মন্দা। অবরোধ হরতালের জন্য আমরা কপি কিনলাম 10 টাকা কেজি প্রতি কেজি, আর সিম কিনলাম 15 টাকা কেজি, লাউ কিনলাম 10 থেকে 12 টাকা, আর এদিকে মূলা কিনলাম 300-320। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, আমাদের সঙ্গেই থাকুন। টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। বন্ধু এসো একসাথে মেতে উঠি আনন্দে। সেল্লার মোবাইল, কিপ অন টকিং। কেউ পেন এই বাক্সে? আমি ওর বস মিস্টার আনিস। মিস্টার আনিসকে এখন ফিরিয়ে আনবো। যে গেছে চাইতে দেন, তাকে আর ফিরে আনতে হবে না। ফিরে আসার গুরুত্ব কেবল আমাদের কাছেই আছে। তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জে পাচ্ছেন আধা পয়সা প্রতি সেকেন্ড যে কোনো বাংলালিংক নাম্বারে, দিনরাত 24 ঘন্টা। সাথে থাকছে 200 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। নতুন কিছু করো বাংলালিংক। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না? দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না।
তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি অ্যালোভেরা, ভিটামিন বি এবং ই সমৃদ্ধ স্মার্ট বডি লোশন ত্বকের সুরক্ষায় সারা বছর একটি তাসমিয়া হার্বাল পণ্য। তোরা দেখ দেখ দেখতে চাহিয়া কৃষক খেতে পানি দেয় গাজী পাম্প দিয়া কৃষক দেখ। গাজী পানির পাম্প, দামে সস্তা, কৃষকের আস্থা। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য। টানা অবরোধে আখাউড়া স্থলবন্দরের সার্বিক অবস্থা জানতে টেলিফোনে কথা বলছে আমাদের রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তীর সাথে। উজ্জ্বল, বন্দরের কি অবস্থা আমাদেরকে জানাবেন, আর আমদানি রপ্তানি এখন কিভাবে চলছে, কি অবস্থা জানান। আপনি জানেন দেশের অন্যতম এবং একমাত্র প্রায় শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর। এই বন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের আসাম, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা যে বাংলাদেশি পণ্য পাথর, মাসুরকি, সিমেন্ট, প্লাস্টিক জাতীয় অন্তত 42টিরও বেশি পণ্য রপ্তানি হয়ে থাকে। কিন্তু সম্প্রতি আগরতলা সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হয়েছে। এরপর থেকে ভারতীয় ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে গত শনিবার থেকে উত্তর পূর্ব ভারতের 7টি অঙ্গরাজ্যে বাংলাদেশ থেকে ধরনের পণ্য রপ্তানি হচ্ছে না। আমি এই ব্যাপারে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের পিএনএফ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বাবুলের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আখাউড়া সীমান্তে ভারতীয় আগরতলায় অভ্যন্তরীণ ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার পর ভারতীয় আমদানিকারকরা ফাঁকির বিষয়টি মূলত বন্ধ হয়ে গেছে। এতে করে ভারতীয় আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় বাংলাদেশ থেকে কোনো ধরনের পণ্য আমদানি না করায় বিশেষ সিদ্ধান্ত নেয়। ফলে গত শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমি এবারে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাজীব ভুঁইয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন বাংলাদেশে একের পর এক বিরোধী দলের হরতাল, অবরোধ, আর অপরদিকে স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য ধস নেমেছে। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীদের এমন হঠকারী সিদ্ধান্তের কারণে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা আর্থিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, প্রাচীর ভিড় আর ব্যবসায়ীদের পদচারণা মুখরিত ছিল আখাউড়া স্থলবন্দর, কিন্তু গত শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় অবস্থা বিরাজ করছে। এতে করে স্থলবন্দরের আমদানি রপ্তানি কবে শুরু হবে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না বলে তিনি আমাকে জানান। এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দরের সর্বশেষ খবর। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে বন্দরের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। 18 দলের ডাকা অবরোধের চতুর্থ দিনেও বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে আমদানি রফতানি কার্যক্রম। অবরোধের কারণে আগের দিনের মতোই বাইরে থেকে কোনো ট্রাক বন্দরের অভ্যন্তরে প্রবেশ করছে না। বন্ধ আছে বন্দরের পণ্য লোড আনলোডের কাজও। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় তা কম। নাশকতা এড়াতে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অবরোধের কারণে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। বন্দরের সর্বশেষ খবর জানতে আমরা এখন টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির সাথে। বাপি, আমাদেরকে বন্দরের অবস্থা সম্পর্কে জানান। 18 দলের ডাকা অবরোধের চতুর্থ দিনের মতো ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত রাতে বন্দর এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। পুলিশ বিজিবির সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এতে বন্দর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এদিকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দিন আনা দিন খেটে খাওয়া শ্রমিকরা চরম বিপাকে পড়েছে। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ওহিদুল ইসলাম জানিয়েছেন, ভারতীয় পারে ঘোড়াডাঙ্গা বন্দরে বাংলাদেশে আমদানির অপেক্ষায় 600-700 ট্রাক আটকা পড়েছে। কাঁচা মাল, পেঁয়াজ পচে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে বন্দর সংশ্লিষ্ট প্রায় 10,000 শ্রমিক। কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উত্তম বিশ্বাস জানিয়েছেন, আমদানি রপ্তানি কার্যক্রম
এর কোনো কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এর ফলে প্রতিদিন সরকার প্রায় 50 লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আসাদ। ধন্যবাদ বাপি আপনাকে। দর্শক, বোমরা স্থলবন্দরের আমদানি রফতানির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা পল্টনে চালু হলো দেশীয় ব্র্যান্ডের মোবাইল ওয়ালটনের শোরুম। সোমবার ওয়ালটন স্মার্ট জোন নামের এই শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি জানান, উন্নত মানের মোবাইল সেট সরবরাহে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিবেচনায় বিভিন্ন দামের ওয়ালটন মোবাইল বাজারে আনা হচ্ছে বলে জানানো হয়। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, আমাদের সঙ্গেই থাকুন। কেউ পেন এই বাক্সে। আমি ওর বস মিস্টার আনিস। মিস্টার আনিসকে এখন ফিরিয়ে আনবো। যে গেছে চাইতে দেন, তাকে আর ফিরে আনতে হবে না। ফিরে আসার গুরুত্ব কেবল আমাদের কাছেই আছে, তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জে পাচ্ছেন আধা পয়সা প্রতি সেকেন্ড যে কোনো বাংলালিংক নাম্বারে। দিনরাত 24 ঘন্টা সাথে থাকছে 200 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। নতুন কিছু করো বাংলালিংক। হাই, সুমি দেরি হয়ে গেছে। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর উস্কো খুস্কো। রিল্যাক্স, পারফেক্ট স্ট্রেট। ভেজা চুলের স্ট্রেটনেস পছন্দ? লক করে ফেলো। আমি বানিয়েছি নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে। শুকিয়ে যাবার পরে ওয়াও, এখনো স্ট্রেট। স্ট্রেট আর গর্জিয়াস। সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। লক করো, রক করো। ভাই, তুই এখন বাবা হয়েছিস, জায়গা কর। তুইও তো চাচু হয়েছিস, তুই কর। ঠিক আছে। ওয়েলেক্সে পুরনো জিনিসপত্র গেল 45,000-এ, আর ওয়েলেক্সের টোটরের ফার্নিচার এলো 30,000-এ। চাচু বেচে দাও। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। সার্চ করুন আর কিনে ফেলুন OLX.com.bd। এখানে সব বেচা যায়। কোথায় বেয়াদবটা? এত সুন্দর। আসুন। বাড়িটা কি নতুন করে সাজিয়েছেন? একদম নতুন লাগছে। নতুন ডিজাইনের আর্কিটেকচারাল টাইলস ঘরের চেহারাই পাল্টে দিয়েছে। নিশ্চয়ই অনেক দাম। মোটেই না। মিরপুর সিরামিক ওয়ার্কস এন্ড খাদিম সিরামিক্স লিমিটেড 50 বছর ধরে দেশকে সাজিয়ে চলেছি। প্যারাশুটের এক যুগ পূর্তিতে দারুণ অফার। এখন 500 ml এর সাথে 100 ml এক্সট্রা ফ্রি, আর 100 ml এ পাচ্ছেন 5 টাকা ছাড়। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। বিক্রয়.com এর মাধ্যমে শামীম শাহরিয়ার এইমাত্র তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন 58 লাখ টাকায়। আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করুন মনের মতো দামে। ভাই, বাইকটা একটু পুরনো হয়ে গিয়েছে, বেচে দেই। পাগল হয়েছিস? আসলে OLX এ 23,000-এর অফার এসেছিল। বেচে দে। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। OLX.com.bd এখানে সব বেচা যায়। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। প্যারাশুটের এক যুগ পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনের সাথে বাণিজ্য বাড়াতে এবং অবকাঠামো খাত চাঙ্গা করতে 10টি চুক্তিতে স্বাক্ষর করল ব্রিটেন।
এসব চুক্তির মধ্যে বাণিজ্য চুক্তিটি দুদেশের সবচেয়ে বড় চুক্তি। সম্প্রতি চীন সফরকালে বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠকের সময় এসব চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী চুক্তিগুলো বাস্তবায়িত হলে তা ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর প্রায় $2,950 কোটি যোগ করবে। এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার কাছ থেকে চড়া দামে গ্যাস না কিনে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহারের পক্ষে মত দিয়েছেন ইউক্রেনের জনগণ। এরই মধ্যে দেশটির কয়েকটি শহরে স্থাপন করা হয়েছে কাঠ ব্যবহৃত পাওয়ার স্টেশন। কম খরচে পাওয়া যাচ্ছে বলে গৃহস্থালী সহ সুপার শপ এমনকি স্কুল কলেজে ব্যবহৃত হচ্ছে তাপ উৎপাদন পদ্ধতি। স্তূপ করে রাখা এই কাঠ দেখে মনে হতে পারে কোনো আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান বুঝি তাদের প্রয়োজনে এই কাঠ সংগ্রহ করছে, কিন্তু ঘটনা আসলে উল্টো। রাশিয়ার কাছ থেকে দাম দিয়ে গ্যাস না কিনে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করেই তাপ উৎপাদন করছেন ইউক্রেনের জলকিভ শহরের একটি তাপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তীব্র ঠান্ডায় ঘর গরম করতে শহরটিতে তৈরি করা হয়েছে একটি পাওয়ার স্টেশন, যেখানে বার্নার দিয়ে কাঠ পুড়িয়ে সৃষ্টি করা তাপ উৎপাদনের পর তা সব ভবনে সরবরাহ করা হবে। এ পদ্ধতি ব্যবহার করে শহরের 25,000 মানুষ প্রতি শীতে প্রায় $4,25,000 খরচ বাঁচাতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন খাতে উন্নয়নের পাশাপাশি সম্প্রতি ইউক্রেনে গ্যাসের দামও বেশ বেড়েছে। আমরা সাধারণত রোগে আক্রান্ত গাছ কেটে তারপর এগুলোকে পুড়িয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। গ্যাসের তুলনায় এটার খরচটাও খুব কম। আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী জ্বালানি সংকটে থাকা দেশগুলোর মধ্যে ইউক্রেন একটি। এখানকার প্রায় 45% পরিবারেরই ক্ষমতা নেই সঠিক সময়ে বিল পরিশোধের। তবে প্রয়োজন মেটাতে এমন অভিনব পন্থা বেছে নিলেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে শহর কর্তৃপক্ষকে। মাঝে মাঝে আমাদের শুনতে হয় আমরা পেছনের দিকে যাচ্ছি। এমনকি পত্রিকায় ও শিরোনাম আসে এই পদক্ষেপ কি সামনে এগিয়ে নিচ্ছে নাকি আমাদের আরো পিছিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য কিভাবে ঋণের পরিমাণ আরো কমানো যায়। তাই খরচ কমাতেই আমরা রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করতে চাই। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির দাবিতে প্রায় রাজধানী কিয়েভে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ জনগণ। যদিও এই চুক্তিকে হুমকি মনে করে দেশটিতে তেল ও গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া, যা ইউক্রেনের জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দীর্ঘ 30 বছর পর ইরাকের বসরা ও ইরানের আবদান শহরের মধ্যে পুনঃস্থাপিত হলো নৌ যোগাযোগ। এতে করে যাত্রী চলাচল সহজ হবার পাশাপাশি এই উদ্যোগ দুই দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। 30 বছর পর অবশেষে রানিয়া নামের এই ফেরিটির সাহায্যে ইরাক ও ইরানের মধ্যে আবারও নৌযোগাযোগ ব্যবস্থা চালু হলো। সম্প্রতি ইরানের আবাদান শহরের সাতিল আরব ডক থেকে ইরাকের বন্দরনগরী বসরায় গিয়ে পৌঁছায় ফেরিটি। আর নতুন করে এ যোগাযোগ দুদেশে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে। আবাদান এবং বসরার মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা চালু হলো তাতে দুদেশই উপকৃত হবে। সব ধরনের যাত্রীর কথা মাথায় রেখেই এই ফেরিটিতে 100টি বিজনেস ক্লাস এবং 300টি ইকোনমি ক্লাসের সিটের ব্যবস্থা করা হয়েছে। নৌপথের এই যোগাযোগ সড়ক পথের চাইতে সাশ্রয়ী হবে, যা যাত্রীদের নৌ চলাচলে আগ্রহী করবে। মাত্র $25 বিনিময়ে এখন যাত্রীরা সপ্তাহে 3 দিন দুই দেশে যাতায়াত করতে পারবেন, যা দুই দেশের পর্যটক সংখ্যা বাড়াতে সাহায্য করবে, পর্যটন খাতেও ভূমিকা রাখবে। 1980 সালের ইরাক ইরান যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়। সাদ্দাম হোসেন পরবর্তী দুই দেশের সরকারি শিয়া সম্প্রদায়ের হওয়ায় সম্পর্ক উন্নয়ন হতে থাকে। আর বর্তমানে ইরানই ইরাকের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। রুবানা শারমিন, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। হরতাল অবরোধে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে গাড়ির বীমা দাবি পূরণের হার। বাড়তি ব্যয়ের চাপে মুনাফা কমার আশঙ্কা বীমা কোম্পানিগুলোর। রাজনৈতিক নাশকতায় গত 9 মাসে রেলের ক্ষতি প্রায় 33 কোটি টাকা কমেছে। যাত্রী সংখ্যাও কবে নাগাদ ক্ষতি কাটিয়ে উঠবে তা নিয়ে সংশয় কর্তৃপক্ষ। এবং মুখ থুবড়ে পড়েছে রাজধানীর কমিউনিটি সেন্টারের ব্যবসা। রাজনৈতিক সহিংসতায় ভরা মৌসুমেও অলস সময় কাটাতে হচ্ছে ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।
আমরা কিভাবে সংসার চালাম? আমার সংসার চালার মতো আর কিছু নেই। এইভাবে কেন মারবে আমার মা? সেটা আপনারা জবাব দেন। এইভাবে কেন মারবে? সে তো অন্যভাবেও মারতে পারতো। খানের সৈন্যরা এগিয়ে আসছে, তাদের ঠেকাতে হবে। এই ক্যাম্পে কয়েক টুকরো বাঁশ বেঁধে কোনোদিন ভুলব না অকুতভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে। কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট? প্রশ্ন তবু থেকে যায়, আমরা কি পারব তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে? কি বলছেন ভাবি? আর এটা কি পরেছেন? কিমোনো, এটা জাপানি ড্রেস। এগুলো কি খাচ্ছেন? জাপান যাবো তো, তাই আগে থেকেই প্র্যাকটিস করছি। কিভাবে? মাই ওয়ান টিভি কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই আপনি পেতে পারেন জাপান যাওয়ার সুযোগ। এছাড়াও পেতে পারেন এলইডি টিভি, এক্সট্রা রিমোট, ছাতা, খেলনা গাড়ি অথবা পুরোটাই ফ্রি। নাম্বার 1 ব্র্যান্ড মাই ওয়ান। বুদ্ধি কইরা স্মার্ট লুঙ্গি আমি সখী পয়রা, তোমার বাড়ির সামনে আসা নিলাম মনটা কায়রা। স্মার্ট লুঙ্গি কিনতে অবশ্যই মালিকের ছবি দেখে কিনুন। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট। ক্রোমা দেখে একদম ফ্ল্যাট। ক্রোমা নিয়ে এলো ফ্যামিলি। ক্রোমা প্লাস্টিক ফার্নিচার কিনলেই পাচ্ছেন 2 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে, না হলে অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শুধু বড়দের জন্য নয়, ছোট বড় সবার জন্য। গবেষক হিসেবে দেখেছি আমাদের পানিতে অনেক জীবাণু রয়েছে। এসব থাকতে পারে আপনার সন্তানের খাবার পানিতেও। যদি না আমার মতো আপনিও ইউনিলিভারের পিউরিটির উপর আস্থা রাখেন। এই অ্যাডভান্সড প্রযুক্তি 4 স্তরে পানিকে বিশুদ্ধ করে, ঠিক ফুটানো পানির মতোই। আমার পানি ফুটাতে বা ফিল্টার করতে হয় না। ইউনিলিভারের পিউরিট। প্যারাশুটের একযোগ পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। তোমার সেই বড় ধোয়া শীতলে ছোঁয়া, মন আজ যেন মেঘেদের সাথে ভেসে যায় সবুজ সেই হিমেল পরশে, যেন এক শিশির ভেজা ভরে ভালোবাসা শুধু মন জুড়ে, এক মুঠো স্বপ্ন তোমায় ঘিরে, তুমি বন্ধু। মার্সেল রেফ্রিজারেটর, ভালোবাসা প্রতি ঘরের। রনিকে সব্বা এখন বেশ দাম দিচ্ছে, দেখুন না ওর পিছু নিয়েছে 1 2, ওরে বাবা একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারের 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 জিবি ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। আমিও তো রান্না করি, ডিফারেন্সটা কোথায়? আমি নুডলস তো বিভিন্ন রান্নায় দেই সজীব সয়া সস। সজীব সয়া সস খাবারের স্বাদ বাড়ায়। স্বপ্ন আর স্বপ্ন নয়,
স্বপ্ন এখন বাস্তবে। পৃথিবী এখন হাতের মুঠোয়। কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, ইউরোপ ও মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্কিলড ইমিগ্রেশন, ব্যবসায়ীদের ফ্যামিলি ইমিগ্রেশন, স্টুডেন্ট, জব ও ভিজিট ভিসা প্রসেস করছি। দীর্ঘ 1 যুগ ধরে একই অবস্থানে আমরা আছি আপনাদের সেবায়। ফোন 02-9360-564 8321-151। মাইয়া হইছে। রাবেয়া খালা, দেরি হয়ে যাইতাছে, ওরে আমার কাছে দেন, ওরে এখনই আমার দুধ দেওয়ান লাগবো। ডাক্তার আপায় কইছে বাচ্চার জন্মের সাথে সাথে 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়াতে হয়, তাহলে বাচ্চাও সুস্থ থাকে, মায়ের বুকেও জলদি দুধ আসে। ঠিকই, ওরে অহনি মায়ের দুধ দেওয়ান লাগবো। শিশু পুষ্টিতে টুক তুলে নাও, ছিটপুটে খেয়ে নাও, শক্তি নিয়ে নাও। খাবো খাবো সুস্বাদু নসিলা, ভিটামিনে ভরপুর চকোলেট সাথে নসিলা।